কি ব্যাপার, চন্দ্রানী কোথায় গেল? রাত 2টো বাজে, এত গভীর রাতে মেয়েটা গেল কোথায়? আমি তো 12টার দিকে দেখলাম মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তারপর আমি ওর পাশে ঘুমিয়ে পড়লাম, কিন্তু এখন আবার মেয়েটা আমার পাশ থেকে উঠে কোথায় গেল? ও বিছানা থেকে নেমে চলে গেল আর আমি কিছু দেখতেও পেলাম না। এই বলে পল্লবী দেবী তার মেয়েকে এদিক ওদিক খোঁজার চেষ্টা করে। আর যেহেতু চন্দ্রানী বাথরুমেও থাকে না, তাই তার মা প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তা করতে শুরু করে। আমার খুব ভয় করছে, কালকেই তো মেয়েটাকে পাত্রপক্ষ দেখতে আসার কথা, তাহলে কি আমার মেয়েটা আজকে বাড়ি থেকে পালিয়ে গেল? ওর বাবা যদি জানতে পারে তাহলে ওর বাবা আমাকে একেবারে মেরে শেষ করে ফেলবে। আমার পাশ থেকে মেয়েটা গভীর রাতে উঠে চলে গেল আর আমি কিছু জানতে পর্যন্ত পারলাম না। মেয়েটার জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে দেখছি। এই বলে পল্লবী দেবী প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে, কিন্তু তখনই সে রান্নাঘর থেকে একটা জোরে আওয়াজ শুনতে পায় আর সে তখনই তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে যায়। তখন সে দেখে যে চন্দ্রানী ফ্রিজ থেকে খাবার বের করে খেতে ব্যস্ত। কিরে, তুই এত রাত্রিবেলা রান্নাঘরে কি করছিস? আর আমি তোকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। আমি তো তোকে নিয়ে কত উল্টো পাল্টা ভেবে ফেললাম। তুই কি পাগল হয়ে গেছিস নাকি বলতো? আরে না গো মা, আমি পাগল হতে যাব কেন? আসলে আমার খুব খিদে পাচ্ছিল, তাই আমি রান্নাঘরে খাবার খেতে এলাম। ফ্রিজে দেখলাম পিৎজা ছিল আর বার্গার ছিল, সেটাই গরম করে খাচ্ছি। তুমি খাবে নাকি? তুই কি শুরু করেছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত রাত্রিবেলা 2টোর সময় আবার কারোর খিদে পায়? আজ বাদে কাল তুই তো শ্বশুর বাড়িতে যাবি, জানি না তখন তুই কিভাবে সংসার করবি। প্রত্যেকদিন রাত্রিবেলা করেই তোর খিদে পায়, বেয়াদব মেয়ে কোথাকার। এই বলে পল্লবী দেবী আবার গিয়ে শুয়ে পড়ি। আসলে চন্দ্রিমার মধ্যে খুব বাজে একটা স্বভাব ছিল, তার মাঝে মধ্যেই রাত্রিবেলা করে প্রচন্ড পরিমাণে খিদে পেত, আর গভীর রাত্রিবেলা ঘুম থেকে উঠে সে হাতের কাছে যা খাবার পেত তাই খেয়ে নিত। আর আজকে রাত্রিবেলাতেও চন্দ্রিমা সেটাই করে। আর পরের দিন যখন পাত্রপক্ষ চন্দ্রিমাকে দেখতে আসে, তখন চন্দ্রিমা তার হবু বড়জাকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ চন্দ্রিমা এবং সঙ্গীতা দুজনে একে অপরের কলেজের বান্ধবী ছিল। আমি তো ভাবতেও পারিনি যে তুই আমার ছোট যা হয়ে আমার শ্বশুর বাড়িতে যাবি। কলেজের পর থেকে তোর সঙ্গে আমার সেরকম কোনো যোগাযোগই ছিল না, কিন্তু দেখ এতদিন পর আজকে আবার আমাদের দেখা হলো। আর সবচেয়ে খুশির ব্যাপার হলো আমরা সারা জীবন এবার দুই যা হয়ে একই বাড়িতে থাকতে পারবো। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই চন্দ্রিমা বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। আর চন্দ্রিমা যেদিন শ্বশুর বাড়িতে যায় সেদিনই মাঝরাতে তার প্রচন্ড পরিমাণে খিদে পায়, তাই সে চাইলেও কিছুতেই ঘুমাতে পারে না। উফ, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। জানি না প্রত্যেকদিন রাত 1-2 বাজলেই আমার এত খিদে পায় কেন। এখন আমি শ্বশুর বাড়িতে নতুন, আর এখনই যদি আমি রান্নাঘরে গিয়ে খাবার খাই আর কেউ যদি সেটা দেখতে পেয়ে যায় তাহলে কতটা খারাপ ব্যাপার হবে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি কিছু খাবার না খেলে আমার তো সারা রাত ঘুমিয়ে আসবে না। কি করি কিছুই তো বুঝতে পারছি না। আর তখনই রান্নাঘর থেকে চন্দ্রিমা বাসনপত্রের শব্দ শুনতে পায়, তাই সে তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় আর দেখে যে তার বড় যা সঙ্গীতা বসে বসে পরোটা এবং আলুর দম খাচ্ছে। আর যা দেখে চন্দ্রিমা খুবই খুশি হয়ে বলে, আরে সঙ্গীতা, তুই মাঝরাতে রান্নাঘরে বসে বসে পরোটা আলুর দম খাচ্ছিস? তোরও কি আমার মতো মাঝরাতে খাবার খাওয়ার অভ্যাস আছে নাকি? আসলে আমার না রাত্রিবেলা করে প্রচন্ড খিদে পায়। বাড়িতে যখন থাকতাম প্রত্যেকদিন মাঝরাতে উঠে রান্নাঘরে গিয়ে খাবার খেতাম, আর আজকেও আমার খুব খিদে পেয়েছে, কিন্তু আমি রান্নাঘরে আসার সাহস পাচ্ছিলাম না। তোরও খিদে পেয়েছে? তাহলে তুইও খাওয়া শুরু কর। আসলে এখন তো আমি 5 মাসের গর্ভবতী, তাই এখন আমার সবসময় খিদে পায়, আর বিশেষ করে রাত্রিবেলার দিকে আমার কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তাই রান্নাঘরে এসে দেখলাম, আর এখন রান্নাঘরে এসে দেখলাম যে রাত্রিবেলার বেঁচে যাওয়া পরোটা আলুর দম আছে, তাই খেতে শুরু করে দিয়েছি। নে তুইও খা। এই শুনে চন্দ্রিমাও পরোটা এবং আলুর দম খেতে শুরু করে, আর মাঝরাতে তারা দুজনেই খাবার খেতে খেতে গল্প করতে থাকে। তোকে আমি আমার বড় জামাই হিসেবে পেয়ে এই যাত্রায় বেঁচে গেলাম। তুই না থাকলে এরকম প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে মাঝরাতে আমি রান্নাঘরে ঢুকে খাবার খাওয়ার সাহসই পেতাম না, জানিস। এভাবেই কিছুক্ষণের মধ্যে দুজনেই খাওয়া দাওয়া করার পর নিজের নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আর পরের দিন গভীর রাতে আবার চন্দ্রিমা এবং সঙ্গীতা রান্নাঘরে চলে আসে। সেদিন তারা ফ্রিজ খুলে দেখে যে ফ্রিজে ভাত এবং মাংস কষা রাখা আছে, আর যা দেখে তারা খুবই খুশি হয় এবং খাবারগুলো গরম করে খেতে বসে পড়ে। এভাবেই কয়েকদিন কাটে। আর একদিন তাদের শাশুড়ি মা মধুমিতা দেবী বাজার থেকে বেশ কিছু রকমের খাবার কিনে নিয়ে আসে।
বড় বৌমা, ছোট বৌমা, এই দেখো আমি বাজার থেকে অনেক রকমের খাবার কিনে নিয়ে এসেছি। বিস্কুট আছে, নিমকি আছে, চিপস আছে, স্ন্যাক্স আছে, ড্রাই ফ্রুটস আছে, পেস্ট্রি আছে। এই খাবারগুলো রান্নাঘরের কৌটোতে ভরে রেখে দাও। আর পেস্ট্রিগুলো কিন্তু ফ্রিজে রাখবে। বাড়িতে এগুলো সবসময় নিয়ে এসে রাখা দরকার, কারণ হঠাৎই কোনো আত্মীয় স্বজন চলে এলে খাবারগুলো অন্তত তাদেরকে দেওয়া যাবে। এই শুনে চন্দ্রিমা এবং সঙ্গীতা দুজনে সেই খাবারগুলো কৌটোর মধ্যে ভরে রেখে দেয়। কিন্তু সেই খাবারগুলো দেখে চন্দ্রিমা এবং সঙ্গীতার প্রচন্ড পরিমাণে লোভ হয়, আর তারা দুজনেই রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। রাত্রিবেলা সবাই ডিনার করে ঘুমাতে চলে যাওয়ার পর চন্দ্রিমা এবং সঙ্গীতা দুজনে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে আসে, আর তারা তাদের শাশুড়ি মায়ের নিয়ে আসা খাবারগুলো খেতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গল্প করতে করতে তারা সমস্ত খাবার খেয়ে শেষ করে ফেলে। এ বাবা, আমরা তো গল্প করতে করতে সব খাবার শেষ করে ফেললাম। আজকেই শাশুড়ি মা খাবারগুলো কিনে নিয়ে এসেছে, আর কালকে যদি শাশুড়ি মা দেখে আমরা সব খাবার খেয়ে শেষ করে ফেলেছি, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আমাদেরকে কিছু একটা বাহানা করতেই হবে, কারণ আমরা কিছুতেই সত্যিটা স্বীকার করতে পারবো না। না হলে আমাদের শাশুড়ি মা কিন্তু আমাদেরকে খুব বকবে। এমনই ভাবনা চিন্তা করে চন্দ্রিমা এবং সঙ্গীতা দুজনেই গিয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা মধুমিতা দেবী যখন রান্নাঘরে যায়, তখন সে খাবারের কৌটোগুলো ফাঁকা অবস্থায় পড়ে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাই সে তখনই তার দুই বৌমাকে ডাক দিতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রিমা এবং সঙ্গীতা দুজনেই ভয়ে ভয়ে সেখানে ছুটে আসে। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? আপনি আমাদেরকে ডাকছিলেন কেন? ডাকছি কেন মানে, আমি কালকে 2000 টাকা দিয়ে কত রকমের খাবার কিনে নিয়ে এলাম, আর আজকে সকালের মধ্যেই সব খাবার শেষ হয়ে গেল কিভাবে? আমি ভাবলাম এই সকালবেলা একটু চায়ের সঙ্গে বিস্কুট খাবো, নিমকি খাবো, কিন্তু রান্নাঘরে এসে দেখছি সব কৌটো একেবারে ফাঁকা। অতগুলো খাবার কি হলো? একদিনের মধ্যে সব শেষ হয়ে গেল কি করে? এ বাবা, তাই তো, কালকে রাত্রিবেলা তো দেখলাম কৌটোগুলো একেবারে ভর্তি ছিল। কি রে চন্দ্রিমা, তাই না? কালকে রাত্রিবেলা আমরা বাসন মাজার পর যখন ঘুমাতে গেলাম, তখন তো কৌটোগুলোতে খাবার ছিল। সকালবেলার মধ্যেই কৌটোগুলো ফাঁকা হয়ে গেল কিভাবে? মা, আমার মনে হচ্ছে কালকে রাত্রিবেলা নিশ্চয়ই রান্নাঘরে কোনো বিড়াল ঢুকেছিল, আর বিড়াল এসে খাবারগুলো খেয়ে পালিয়ে গেছে। আচ্ছা তাই নাকি? বিড়াল আবার মানুষের মতো কৌটো খুলতে কবে থেকে শিখলো? এটা মানুষ ছাড়া অন্য কারোর কাজ হতে পারে না। তাহলে আপনি কি বলতে চাইছেন আমরা খাবারগুলো খেয়ে ফেলেছি? আপনি তো দেখলেন কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা ঘুমাতে চলে গেলাম, আর সকালবেলা আপনি আমাদের আগে রান্নাঘরে ঢুকলেন। তাহলে খাবারগুলো আমরা খেলাম কখন বলুন? আরে বাবা, আমি একবারও বলেছি যে খাবারগুলো তোমরা খেয়েছো? আমি তো তোমাদেরকে শুধু জিজ্ঞাসা করছি, কারণ তোমরাই তো রান্নাঘরের কাজকর্মগুলো করো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। এই বলে মধুমিতা দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন থেকে মধুমিতা দেবী লক্ষ্য করে রাত্রিবেলা করে সে যে সমস্ত খাবার ফ্রিজে রেখে দেয়, সকালবেলা সেই খাবারগুলো আর ফ্রিজে থাকে না। এভাবেই বেশ কিছুদিন ধরে একই ঘটনা ঘটতে থাকে, কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারে না খাবারগুলো রাত্রিবেলার মধ্যে কোথায় উধাও হয়ে যায়। আর সেই সাথে চন্দ্রিমা এবং সঙ্গীতা দুজনেই তাদের শাশুড়ি মাকে বোকা বানানোর চেষ্টা করতে থাকে। আরে মা, আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমাদের রান্নাঘরে কোনো আত্মা কিংবা ভূত আছে। আমি শুনেছি যেসব বাড়িতে কোনো আত্মা কিংবা ভূত থাকে তারা রান্নাঘরে সব খাবার খেয়ে নেয়। আমার মনে হচ্ছে নিশ্চয়ই রাত্রিবেলা করে কোনো ভূত আমাদের বাড়িতে এসে খাবার খেয়ে নিচ্ছে। ভূতের কথা শুনে মধুমিতা দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সে প্রচন্ড পরিমাণে ভীতু মহিলা ছিল। আর ভূতের কথা শুনে সে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে, যা দেখে চন্দ্রিমা এবং সঙ্গীতা মনে মনে প্রচন্ড পরিমাণে মজা পায়। আর এভাবেই যখনই মধুমিতা দেবী কোনো খাবার নিয়ে প্রশ্ন তোলে, তখনই চন্দ্রিমা এবং সঙ্গীতা তাকে ভূতের ভয় দেখায়। এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন মধুমিতা দেবী তার প্রতিবেশী বান্ধবী বুলটি দেবীর বাড়িতে যায়। এই বলটি, তোর কাছে কি কোনো ওঝার নাম্বার আছে? আর বলিস না, আমার বাড়ি থেকে প্রত্যেক দিন রাত্রিবেলা করে খাবার চুরি হয়ে যাচ্ছে। রাত্রিবেলা রান্নাঘরে যেই খাবারগুলো রাখি, সকালবেলা সেই খাবারগুলো আর খুঁজে পাওয়া যায় না। আমার বৌমারা বলছে আমাদের বাড়িতে নিশ্চয়ই কোনো ভূত কিংবা আত্মার বাস আছে। তাই আমি ভাবছি একজন ওঝাকে বাড়িতে ডাকবো, না হলে এরকম জ্বালাতন আর সহ্য হচ্ছে না। এ তুই কি ধরনের রাজকবি কথা বলছিস রে? কোনো ভূত কিংবা আত্মা কারোর বাড়ি থেকে খাবার খেয়ে নেয়, এ তো আমি প্রথমবার শুনছি। সত্যি তুই যে কেন এত ভূতে ভয় পাস আমি বুঝে পাই না। এটা কোনো মানুষের কাজ। তুই আমার কথা শোন, আমার এই বুদ্ধিটা কাজে লাগালে তুই একদিনের মধ্যেই ধরতে পেরে যাবি যে তোর বাড়ি থেকে রাত্রিবেলা করে কে খাবার চুরি করে খায়।
এই বলে বুলটি দেবী তার বান্ধবীকে খুব সুন্দর একটা আইডিয়ার কথা বলি, যা শুনে মধুমিতা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়ে বাড়িতে ফিরে যায়। আর সেদিনই সন্ধ্যাবেলা মধুমিতা দেবী বাজার থেকে ভাং কিনে নিয়ে আসে, আর সন্ধ্যাবেলা সে চিকেন দিয়ে বেশি বেশি করে চিকেন পকোড়া তৈরি করে, যা দেখে চন্দ্রিমা এবং সঙ্গীতা দুজনের প্রচন্ড পরিমাণে লোভ হয়। আর তারা সবাই মিলে চিকেন পকোড়া খাওয়ার পরও মধুমিতা দেবী এক বাটি চিকেন পকোড়া ফ্রিজের মধ্যে তুলে রেখে দেয়। আর সে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে সেই পকোড়ার মধ্যে বেশি করে ভাং মিশিয়ে দেয়। আর সেদিন রাত 1টা বাজতে না বাজতেই মধুমিতা এবং চন্দ্রিমা দুজনেই রান্নাঘরে চলে আসে। এই দেখ আমাদের শাশুড়ি মা কতটা চিকেন পকোড়া ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছে, চল পকোড়াগুলো গরম করে আমরা দুজনে সাটিয়ে ফেলি, আর শাশুড়ি মা কিছু বললে আমরা আবার ভূতের ভয় দেখাবো। এই বলে চন্দ্রিমা এবং সঙ্গীতা মজা করে সেই পকোড়াগুলো খেতে শুরু করে। আর পকোড়া খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে নেশায় আচ্ছন্ন হয়ে পড়ে। তাই তারা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচন্ড পরিমাণে জোরে জোরে হাসাহাসি করতে থাকে। এমন সময় মধুমিতা দেবী তার 2 ছেলেকে ডেকে রান্নাঘরে নিয়ে আসে। আজকে আমি চোর ধরতে পেরেছি, তোমরা দুজনেই তাহলে আমার রান্নাঘর থেকে প্রত্যেকদিন খাবার চুরি করে খাও, আর এতদিন পর্যন্ত তোমরা আমাকে বোকা বানিয়েছো। এই বুড়ি একদম চুপ, বেশি কথা বলবি না বলে দিলাম। আমরা খাবার খেয়েছি ঠিক করেছি, প্রত্যেকদিন রাত্রিবেলা করে আমাদের খিদে পায়, আর তাই আমরা রান্নাঘরে এসে যা খাবার পাই খেয়ে নি। আমরা আরো বেশি করে খাবার খাবো, তুই কি করবি বুড়ি? হ্যাঁ, এভাবেই চন্দ্রিমা এবং সঙ্গীতা দুজনেই নেশার ঘরে তাদের শাশুড়ি মাকে উল্টোপাল্টা কথা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাই তখনই সবাই মিলে তাদেরকে ঘরে নিয়ে যায়। আর পরের দিন সকালবেলা যখন তাদের ঘুম ভাঙে, তখন তারা তাদের স্বামীদের কাছ থেকে রাত্রিবেলার কীর্তিকলাপের ব্যাপারে জানতে পারে, যার ফলে তারা দুজনেই নিজেদের ভুলের জন্য শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে। আরে তোমাদের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা হয়তো আমাকে খুবই খারাপ বলে মনে করো, কিন্তু আমি তো তোমাদের মায়ের মতোই, আর এটা তো তোমাদের নিজেদেরই বাড়ি। তোমাদের যখন যা ইচ্ছা তোমরা তাই খেতে পারো, কিন্তু তাই বলে তোমরা আমাকে মিথ্যা কথা বলবি কেন? আর বড় বৌমা, তুমি তো এখন গর্ভবতী, তাই এখন তো তোমার আরো বেশি করে খাবার খাওয়া দরকার। আর তোমরা যদি আমাকে সত্যি কথা বলে দিতে, তাহলে আমি তোমাদেরকে মোটেই বকাবকি করতাম না। শাশুড়ি মায়ের কথা শুনে চন্দ্রিমা এবং সঙ্গীতা দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর তারা ভাবতেও পারে না যে তাদের শাশুড়ি মা এতটা ভালো মনের মানুষ। তাই সেদিনের পর থেকে চন্দ্রিমা এবং সঙ্গীতা নিজেদের ইচ্ছা মতো যখন যেটা ইচ্ছা খাবার খায়, কারণ এখন আর লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। ননদ এবং বউয়ের ঝগড়ায় বিলাসপুর গ্রামের মালতীপাড়া একেবারে অতিষ্ঠ, কারণ রাত দিন বাড়ির বউ দিশা এবং ননদ প্রিয়ার মধ্যে একেবারে ঝুটোঝুটি ঝগড়া বেঁধেই থাকে। বৌদি ননদকে বিয়ে দিয়েই ছাড়বে, আর ননদ কিছুতেই বিয়ে করবে না, কারণ দিশার পছন্দ করা ছেলের নাকি ভীষণ পরিমাণে নাক উঁচু। সেই জন্য সবসময় বৌদি এবং ননদের মধ্যে ঝগড়া বেঁধেই থাকে। আর ননদের বিয়ে হয়ে গেলে বাড়ির বউ সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবে, কারণ তার জীবনে আসল সমস্যার উৎস হলো ননদের বদমাইশি। একদিন, ইস নানা বৌদি, তুমি এরকম কি সব কানা পটলের মতো ছেলের ফটো দেখাচ্ছ? আমার মতো এক সুন্দরী মেয়ের সঙ্গে এরকম ছেলেগুলোকে মানায়? আমি কিছুতেই এই ছেলেগুলোকে বিয়ে করতে পারবো না, তুমি প্লিজ অন্য কোনো ছেলে দেখাও। তুমি এমন করে বলছো যেন তোমাকে আমি ছেলে দেখাচ্ছি না, বরঞ্চ শপিং মলে গিয়ে শাড়ি দেখাচ্ছি। আর এই ছেলেগুলোকে যথেষ্ট সুন্দর দেখতে, আর এরা ভালো চাকরিও করে, তাই তুমি এর মধ্যে একজনকে পছন্দ করো, যার সঙ্গে তোমাকে বিয়ে দেব। ছেলেটার নাম রতন, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে। পছন্দ হয়েছে একে? ইস নানা বৌদি, একদম পছন্দ হয়নি। সবই ঠিক আছে, কিন্তু নামটা কেমন যেন সবজিওয়ালার মতো। এরকম সবজিওয়ালার মতো নামের ছেলেকে আমি বিয়ে করব না, কারণ প্রত্যেকদিন আমাদের এখানে যে সবজি দিতে আসে তার নামও কিন্তু রতন। শোনো, তোমার যদি এরকম ন্যাক থাকে তাহলে কিন্তু জীবনেও তোমার বিয়ে হবে না। আর তুমি এমন করে বলছো যেন তোমাকে অপ্সরা পরীর মতো দেখতে, তোমাকেও তো কানা ব্যাঙের মতো দেখতে। মুখ দেখলে মনে হয় যেন মোমো ভূত। তাই তুমি এত বেশি নাকুচু করো না, বুঝেছো? যাকে পছন্দ করে দিচ্ছি তাকেই বিয়ে করে নাও। কি, আমাকে মোমো ভূতের মতো দেখতে? তোমার এত সাহস, তুমি আমাকে ভূত বললে? তোমাকে কেমন দেখতে শুনি? তোমাকে তো পেঁয়াজ ভূতের মতো দেখতে। তুমি দেখেছো আমাদের পাড়ার মোড়ে যে খেপি পাগলিটা বসে থাকে? তোমাকে একেবারে ওরকমই দেখতে। এভাবে কিছুক্ষণের মধ্যেই ননদ এবং বৌদির মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। আর তাদের মধ্যে এরকম তুলকালাম ঝগড়া দেখে বিপদে পড়ে দিশার শাশুড়ি মা কমলা দেবী। আর সে চাইলেও সেই ঝগড়া কিছুতেই থামাতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে।
আর প্রত্যেকদিন দিশা তার ননদকে নানান রকম ছেলের ফটো দেখায় এবং তাকে বিয়ে করার জন্য বাধ্য করে তোলে। কিন্তু প্রিয়া কখনো বলে ছেলের নাক বেঁকা, আবার কখনো বলে ছেলে টেরা। এসব কথা বলে সে নিজের বিয়ে পিছিয়ে দিতে থাকে। আমি ভালো করেই জানি যে তুমি আমাকে বিয়ে দিয়ে বিদায় করে নিজে একেবারে শ্বশুর বাড়িতে বসে রাজ ঐশ্বর্য ভোগ করতে চাইছো বৌদি, কিন্তু আমি তো তোমাকে অত সুখ ভোগ করতে দেব না। যতদিন আমি এই বাড়িতে থাকতে পারি ততদিন আমি তোমাকে খাটিয়ে খাটিয়ে মারবো। আমি নিজের মনে মনে আজকে প্রতিজ্ঞা করছি প্রিয়া, তোমাকে আমি বিয়ে দিয়েই ছাড়বো। তুমি যতই আমার ঘাড়ে চেপে নাচতে চাও না কেন, তোমাকে আমি নাচতে দেব না। নিজের শ্বশুর বাড়িতে গিয়ে নাচবে, আর তোমাকে আমি এই বাড়ি থেকে তো বিদায় করেই ছাড়বো। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো বেশ কিছুদিন কাটে। একদিন কমলা দেবী তার বৌমার কাছে এসে বলে, বৌমা, আজকে কিন্তু বাইরে ভালো বৃষ্টি পড়ছে, একেবারে খিচুড়ি খাওয়ার মতো আবহাওয়া। তাই তুমি দুপুরবেলা সবার জন্য ভুনা খিচুড়ি আর তার সাথে ডিমের অমলেট রান্না করে ফেলো। হ্যাঁ মা, আমিও সেই কথাই ভাবছিলাম। ঠিক আছে, আমি রান্নাঘরে গিয়ে সবার জন্য খিচুড়ি আর ডিম ভাজা করছি। এই বলে দিশা রান্নাঘরে গিয়ে সবার জন্য খিচুড়ি রান্না করতে শুরু করে। আর তখন প্রায় বেলা 12টা বাজে। সেই সময় দিশার সোনার টুকরো ননদের ঘুম ভাঙে। আর প্রথমে ঘুম থেকে উঠেই তার নিজের বৌদির কথা মনে পড়ে। বৌদি, ও বৌদি, আমার চা কোথায়? তাড়াতাড়ি আমাকে ঘন দুধ দিয়ে বেশ ভালো করে চা করে দাও। আর কালকে আমি যে ডাইজেস্টিভ বিস্কুটগুলো এনেছি সেগুলো দিয়ে চা দাও। অত যখন ঘন দুধ দিয়ে চা খেতে ইচ্ছে করছে তখন তাড়াতাড়ি রান্নাঘরে এসো আর নিজের চা নিজে বানিয়ে নাও। বেলা 12টা পর্যন্ত ঘুমাবে আর তোমাকে এখন আমি চা করে দিতে যাব? আমার বইই গেছে। এতই যখন চা খাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমাদের চা খাওয়ার সময় ঘুম থেকে ওঠো না কেন? দিশার এমন কথা শুনে প্রিয়ার মাথা একেবারে গরম হয়ে যায়। তাই সে ঘুম থেকে উঠে মুখ না ধুয়েই তার বৌদির সঙ্গে রান্নাঘরে গিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়। তার দাবি তাকে কেন চা দেওয়া হয়নি। সে বাড়ির একমাত্র মেয়ে বলে কথা, তাই সে যখন যা চাইবে তার বৌদিকে তাই করে দিতে হবে। কিন্তু বৌদিও যে বিয়ের আগে কারোর বাড়ির মেয়ে ছিল সেই ব্যাপারটা প্রিয়া একবারের জন্য ভাবতে চায় না। তোমার এত বড় সাহস, তুমি সকালবেলা আমার মুখে মুখে তর্ক করতে শুরু করে দিলে। তোমার বেশি বার বেড়েছে। আজকে দাদা অফিস থেকে ফিরুক, তোমার নামে আমি নালিশ করছি। আমি কি তোমাকে ছেড়ে দেব? শোনো প্রিয়া, আমার উপর বেশি মেজাজ দেখাবে না। আর এখন বেলা 12টা বাজে, সকাল অনেকক্ষণ আগেই কেটে গেছে। প্রত্যেকদিন সকাল 6টায় আমার মতো ঘুম থেকে উঠবে আর বাড়ির সব কাজ করবে। তখন দেখবো এত মুখ কোথায় থাকে তোমার। উফ, বাপ রে বাপ, তোমাদের জ্বালাই আমি একটুও শান্তিতে পেপার পর্যন্ত পড়তে পারছি না। তোমরা দয়া করে চুপ করবে আর এরকম ঝগড়া করো না। প্রিয়া, তুই তো সবে ঘুম থেকে উঠেছিস, যা ঘরে গিয়ে মুখ ধুয়ে নে। তোর বৌদি দুপুর বেলার জন্য রান্না করছে, তুই একেবারে চা খেয়ে নিবি। প্রিয়া তার মায়ের কথা শুনে গটগট করে নিজের ঘরে চলে যায় আর ঘরে গিয়ে ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে নেয়। আর প্রিয়া সারা বাড়ি মাথায় করার জন্য আর জোরে জোরে গান চালিয়ে সে সোফার উপর বসে বসে ফোন ঘাঁটতে থাকে। আর এরকম প্রচন্ড জোরে গান চালানোর ফলে দিশার প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়। তোমাকে কতবার বলেছি প্রিয়া, তুমি এরকম জোরে জোরে গান চালাবে না, কারণ সারাদিন কাজ করে আমি এখন একটু চাকরির জন্য পড়তে বসি, তাই আমার ভীষণ অসুবিধা হয়। তুমি গান বন্ধ করো। গত 2 বছর ধরে শুনছি তুমি নাকি চাকরির পড়া পড়েই যাচ্ছ, কিন্তু এখনো পর্যন্ত একটা চাকরি পেলে না তো। তাহলে আবার ওই পড়ার মানে কি গো? তার থেকে ভালো গান শোনো, দেখবে মন ভালো হবে। অত সহজে চাকরি পাওয়া যায় না, হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়। আমি কি তোমার মতো নাকি? কলেজে 1 ইয়ারে 2 বার ফেল মেরেছে, আবার আমার মুখে মুখে কথা। আমার বিয়ের বয়স হতে না হতে আমার বাবা মা ভালো ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিয়েছিল, তাই আমি আর চাকরি করার সুযোগ পাইনি। কিন্তু এখন তো আমি চাকরি করব, তাই তোমাকে বলছি শোনো, দয়া করে তুমি বিয়েটা করে নাও। না হলে কিন্তু বিয়ের বয়স পেরিয়ে গেলে তোমার মতো বাদরকে কেউ বিয়ে করতে চাইবে না। আর শ্বশুর বাড়িতে গিয়ে তুমি যত ইচ্ছা গান শুনবে, নাচানাচি করবে, তখন আমি তোমাকে কিছু বলতে যাব না। এই চুপ করো তো, তোমার জ্ঞানের কথা তোমার কাছে রাখো। আমি ভালো করে জানি তোমার বাপের বাড়ির পাড়া থেকে খবর পেয়েছি তুমি নাকি বিয়ের আগে পাশের বাড়ির পচার সঙ্গে প্রেম করতে, তাই তোমার মা তোমাকে ঘাট থেকে নামানোর জন্য আমার দাদার ঘাটে চাপিয়ে দিয়েছে। চুকচুকানি স্বভাব তোমার। তোমার এত বড় সাহস, তুমি আমার চরিত্রের উপর আঙুল তুললে? মা দেখুন, আপনার মেয়ে আমাকে কি বলছে দেখুন। আমি নাকি বিয়ের আগে পাশের বাড়ির পচার সঙ্গে প্রেম করতাম। আপনি এসব কথা শোনার পরও কোনো প্রতিবাদ করবেন না? আমি কিন্তু এই বাড়িতে আর থাকতে পারবো না। আপনি দয়া করে আপনার মেয়ের বিয়ে দিন আর এখান থেকে বিদায় করুন, না হলে আমি বাপের বাড়িতে চলে যাব। এভাবে ননদ বউয়ের ঝগড়া শুনে শাশুড়ি মা আবার প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ বাড়ির বউয়ের উপর এরকম অপবাদ দেওয়া মোটেই ঠিক নয়।
প্রিয়া, তুই তো দেখছি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস। নিজের বৌদির সঙ্গে এরকম ভাবে কেউ কথা বলে? ঝগড়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তুই কেন তোর বৌদির নামে উল্টোপাল্টা কথা বলবি? আর সত্যিই তো মেয়েটা একটু পড়াশোনা করছে, আর তুই কেন এরকম জোরে জোরে গান চালিয়েছিস? মায়ের এরকম কথা বলার পর প্রিয়া আর কিছু বলতে পারে না। সে গানের আওয়াজ কমাতে বাধ্য হয়। এভাবেই কিছুদিন কাটে। একদিন হঠাৎ করে প্রিয়ার এক বান্ধবী রোশনি তার সঙ্গে দেখা করতে আসে, আর প্রিয়া এবং রোশনি দুজনে মিলে গল্প করতে বসে পড়ে। এই প্রিয়া, তুই কেন বিয়ে করতে চাইছিস না বলতো? তোর বৌদি কত ভালো ভালো সম্বন্ধ নিয়ে আসছে। তোর জায়গায় আমি থাকলে না, আমি কবে বিয়ে করে নিতাম, কারণ ছেলেগুলোকে কিন্তু দারুণ দেখতে। চুপ কর তো, ওরকম দারুণ দেখতে অনেক ছেলেই আসবে, আর আমাকেও তো দারুণ দেখতে। আমি যদি এত তাড়াতাড়ি বিয়ে করে নিই, তাহলে আমার বৌদি তো একেবারে হাত পা তুলে নাচবে, আর এই বাড়িতে একা একা রাজত্ব করবে। সেই জন্যই তো আমি বিয়ে করছি না। যতদিন পারবো বৌদিকে জ্বালিয়ে মারবো। সত্যি প্রিয়া, তুই পারিসও বটে। তোর জায়গায় যদি আমি থাকতাম, আমি ঠিক একটা ছেলেকে দেখে বিয়ে করে নিতাম, কারণ আমার কাছে নিজের সংসার আগে, তারপর বৌদিকে জ্বালানো। আর এত ভালো ভালো চাকরিওয়ালা ছেলেকে কেউ ছেড়ে দেয়? প্রিয়া এবং রোশনির কথা শোনার পর দিশা মনে মনে বুঝতে পারে সে কিভাবে নিজের ননদকে জব্দ করতে পারবে, কারণ সে জব্দ করার চাবিকাঠি পেয়ে যায়। দেখতে দেখতে 2 দিন কাটে। 2 দিন পর, প্রিয়া দেখো, আমি আবার একটা দারুণ দেখতে ছেলে সম্বন্ধ নিয়ে এসেছি। আর এই ছেলেটা আমেরিকাতে চাকরি করে, আর একেবারে বলিউড হিরোর মতো দেখতে। ছেলেটাকে পছন্দ হয়েছে, দেখো তো। প্রিয়া না চাইতেও সেই ছেলেটাকে দেখে, আর সেই ফটো দেখা মাত্রই সেই ছেলেটাকে প্রিয়ার ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায়। তাই প্রিয়া যে তার বৌদির মুখের উপর না করে দেবে, সেই সাহস প্রিয়া কিছুতেই দেখাতে পারে না। বা বৌদি, ছেলেটাকে তো ভালোই জোগাড় করেছো, তা চেনাশোনা হলো কিভাবে শুনি? দারুণ দেখতে, আর আমেরিকাতে থাকে মানে অনেক বড় লোক। তুমি যখন বলছো, তাহলে আমি ভেবে দেখতে পারি। আমার একটা সোশ্যাল মিডিয়াতে মহিলাদের গ্রুপ আছে, ওখানে এই ছেলেটার মা ছবি দিয়েছিল, আর ভালো বাড়ির মেয়েকে বউ করার জন্য খুঁজছে। তাই আমার প্রথম দেখাতেই রোশনির কথা মনে এসেছে। আমি এই ছেলেটাকে তোমার বান্ধবীর জন্য খুঁজেছি। আমি শুনেছি তোমার বান্ধবী বলছিল, আমি যদি তোমার বান্ধবীর জন্য ছেলে দেখতাম, তাহলে তোমার বান্ধবী সহজেই বিয়ে করে নিত। তাই আমি এই ছেলেটাকে তোমার বান্ধবী রোশনির জন্যই দেখেছি। আজকে আমি রোশনিকে ফোন করে আমাদের বাড়িতে আসতে বলেছি। ওকে ছেলেটার ফটো দেখাবো। আশা করি রোশনি ছেলেটাকে পছন্দ করে নেবে। নিজের বৌদির মুখে এমন কথা শুনি প্রিয়ার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ এত ভালো ছেলে প্রিয়ার হাতছাড়া হয়ে যাবে, আর সেই ছেলের সঙ্গে রোশনির বিয়ে হবে, সেটা প্রিয়া একেবারেই ভাবতে পারে না। কারণ সে সবাইকেই জানিয়ে দিয়েছে সে বিয়ে করতে চায় না। আর কিছুক্ষণের মধ্যেই রোশনি সেখানে এসে উপস্থিত হয়। আর রোশনি যখনই দেখে যে তার জন্য এত ভালো ছেলের সম্বন্ধ দেখা হয়েছে, তখন সে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে ওঠে। সত্যি বৌদি, তুমি খুব ভালো। আমার ছেলেটাকে ব্যাপক পছন্দ হয়েছে। আর আমার বাবা মা যদি জানতে পারে আমি বিয়ের পর আমেরিকাতে চলে যাব, আর এত হ্যান্ডসাম ছেলের সঙ্গে আমি সংসার করব, তাহলে আমার বাবা মাও কিন্তু খুব খুশি হবে। আমার এই ছেলেটাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তুমি বিয়ের দিন পাকা করে ফেলো। বৌদি, তুমি আমার বৌদি হয়ে এরকম করতে পারলে? তুমি কোথায় আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখবে তা নয়, তুমি আমার বান্ধবীর বিয়ের জন্য সম্বন্ধ দেখছো। আমি জানি তুমি আমাকে ভীষণ হিংসা করো, কিন্তু তাই বলে তুমি আমার সঙ্গে এরকম একটা কাজ করতে পারলে? একদম বাজে কথা বলবে না প্রিয়া। আমি তোমার জন্য অনেক বিয়ের সম্বন্ধ দেখেছি, আর তুমি তোমার বান্ধবীকে বলেছো তুমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাও, তাহলে আমার ঘাড়ে বসে বসে আমাকে জ্বালাবে কি করে? তাই তুমি সারা জীবন আমার ঘাড়ে বসে আমাকে জ্বালাও, আর আমার সঙ্গে ঝগড়া করে যাও। আমি তোমার বান্ধবীর বিয়ে দিয়ে ওকে আমেরিকাতে পাঠিয়ে দেব। প্রিয়া তার বৌদির কথা শুনে একেবারে চুপ করে থাকে, আর সে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। সে কোন মুখে নিজের বৌদির কাছে ক্ষমা চাইবে সেটা বুঝে উঠতে পারে না। বৌদি, আমার ভুল হয়ে গেছে। আমি সব সময় কথায় কথায় তোমার সঙ্গে ঝগড়া করেছি। আমার এরকম করা উচিত হয়নি। তুমি আমার জন্য সত্যি অনেক ভালো ভালো সম্বন্ধ দেখেছো, কিন্তু আমি ইচ্ছা করেই বিয়ে করিনি। এটা তো আমারই ভুল। তুমি ছেড়ে দাও বৌদি। এই ছেলেটার বিয়ে আমার বান্ধবীর সঙ্গেই হবে। এই কথা শোনা মাত্রই রোশনি এবং দিশা জোরে জোরে হেসে ওঠে, কারণ তারা প্রিয়াকে জব্দ করার জন্য এরকম পরিকল্পনা করেছিল। কারণ যে ছেলেটির সম্বন্ধ দিশা রোশনির জন্য দেখেছে, সেই ছেলেটি আসলে প্রিয়াকে পছন্দ করেছে। আর শুধুমাত্র প্রিয়া বিয়ে করতে চাইছিল না বলে তার বৌদি ইচ্ছা করে প্রিয়ার সঙ্গে মজা করে। তুমি চিন্তা করো না প্রিয়া, এই বিদেশি ছেলের সঙ্গে আমি আমার ননদেরই বিয়ে দেব। আমি তো তোমার সঙ্গে একটু মজা করছিলাম, যাতে তুমি আর কোনোদিনও আমার সঙ্গে ঝগড়া করতে না পারো। সকালবেলা তোর বৌদি আমাকে ফোন করে এরকম প্ল্যানের কথা জানিয়েছে। আর শোন, এবার কিন্তু বিয়েটা করে নে, কেমন? আমি তোর বিয়েতে লেহেঙ্গা পরে কিন্তু নাচানাচি করব।
এই শুনে প্রিয়া প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর সারা জীবনের মতো সে নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। এর ফলে সেই বাড়িতে আর কোনোদিনও ননদ বৌদির মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয় না।